Welcome back to another class. Last class আমি বলেছিলাম যে in this class we'll start with the classification of ratios. ঠিক আছে, now there can be many different ways of classifying it, কিন্তু আমাদেরকে এই জায়গায় একদম সিম্পল ভাবে আমি একটা ডায়াগ্রামের মতো আঁকছি. we will actually follow this. Okay, like ratio. Okay, ratio actually basically 4 types এর হয়. 1 2 3 4. now 4 types এর রেশিও গুলো কি কি? একটা হলো লিকুইডিটি রেশিও, আর একটা সলভেন্সি, আরেকটা অ্যাক্টিভিটি রেশিও, আর আরেকটা হলো প্রফিটেবিলিটি. সো বেসিক্যালি আমার এখানে কিন্তু 4 টাইপস অফ রেশিওস হয়. এখন এদের মধ্যে অনেক কটা সাব পার্টস আছে, যেমন লিকুইডিটির মধ্যে 2টো রেশিও, সলভেন্সির মধ্যে 3টে, এরকম করে করে অনেক কটা আছে. আবার প্রত্যেকটা রেশিও কি দেখাচ্ছে বা তার সাব পার্টস কি, সেগুলো নিয়েও অনেক কটা আলাদা রেশিওস আছে. ওকে, সো বেসিক্যালি আজকে আমরা কনসেন্ট্রেট করব এই ভিডিওটাতে লিকুইডিটি রেশিও. ওকে, নাও হোয়াট ইজ লিকুইডিটি রেশিও বা লিকুইডিটি রেশিও নিয়ে ডিসকাশনটা যখন আমরা শুরু করছি, লেটস রাইট ইট ডাউন. লিকুইডিটি রেশিওর মধ্যে কি কি আসছে? ঠিক আছে, আমরা বেসিক্যালি এটার মধ্যে দেখব একটা আসছে কারেন্ট রেশিও, আর একটা আছে কুইক রেশিও. সো আমরা দেখব যে এইগুলো কি. ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন উইথ লিকুইড রেশিও বা লিকুইডিটি রেশিও. হোয়াট ইজ দিস লিকুইডিটি রেশিও অল অ্যাবাউট? লিকুইডিটি জেনারেলি আমার শর্ট টার্মে যে ক্লেমসগুলো অ্যারাইজ হয় এগেইনস্ট দ্য বিজনেস, সেটা মিট করার এবিলিটিটাকে দেখাচ্ছে. সোজা কথা বলতে গেলে লিকুইডিটি ইজ শোয়িং দ্য কন্ডিশন অফ দ্য বিজনেস when it comes to raising cash. কত তাড়াতাড়ি ও শর্ট টার্মের এক্সপেন্সেসগুলো বা ক্লেমসগুলো মিট করার জন্য ক্যাশ অ্যারেঞ্জ করতে পারছে. ঠিক আছে, তো সেটা অ্যাকচুয়ালি অ্যামাউন্ট অফ ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্স অফ দ্য ফার্ম দ্যাট ইট হ্যাজ অন হ্যান্ড বা দ্যাট ক্যান ইজিলি বি কনভার্টেড টু ক্যাশ, অ্যাসেটস দ্যাট ক্যান ইজিলি বি কনভার্টেড টু ক্যাশ, সেই জিনিসটা দেখার চেষ্টা করছে. ওকে, সো এটা বেসিক্যালি কেন ইম্পর্টেন্ট? ওয়াই ইজ দিস রেশিও ইম্পর্টেন্ট? কেন আমাদের লিকুইডিটি রেশিও দেখতে হয় এবং তার পেছনে গুরুত্বটা কি? ফার্স্ট অফ অল, লিকুইডিটি রেশিও দেখে আমরা বুঝতে পারবো যে একটা পার্টিকুলার কোম্পানি বা একটা পার্টিকুলার ফার্ম ইজ ইট ইন এ পজিশন টু মিট ইমিডিয়েট ডিমান্ডস. এখন ইমিডিয়েট ডিমান্ড যদি না মিট করতে পারে তাইলে একটা ইন্ডিকেশন দিচ্ছে. জাস্ট ফর এক্সাম্পল, লেটস সে টাটা কোম্পানি হ্যাজ এ ভেরি লো লিকুইড রেশিও. তার মানে কি? ওর ইমিডিয়েট ডিমান্ডসগুলো সে পে করতে পারছে না. তার মানে যখন ক্রেডিটার্সরা ওর কাছ থেকে টাকা চাইবে, সে ইমিডিয়েটলি সবাইকে মিট করতে পারবে না. দেন ইট মাইট বি হাইলি পসিবল যে নেক্সট টাইম সেই ক্রেডিটার্সরা ওকে কোনো কিছু আর নাই দিতে পারে, কারণ কি বলবে যে দ্য বিজনেস অ্যাকচুয়ালি ডাজ নট পে অন টাইম. তো পরবর্তীকালে বিজনেসটা কিন্তু হ্যাম্পার হতে পারে. ওকে, সো liquidity ratio gives you an understanding যে ওকে হাউ দ্য বিজনেস ইজ ফাংশনিং, ওরা কি ইমিডিয়েট মিট আপ করতে পারবে কিনা ডিমান্ডগুলো. নেক্সট জিনিস যেটা, সেটা হলো ইফ লিকুইডিটি রেশিও ইজ ওয়ে টু হাই, আমরা জেনারেলি অ্যাকসেপ্ট করে থাকি 2:1, বাট দ্যাট ইজ অলসো নট আ প্রপার স্ট্যান্ডার্ড, স্টিল ইট ইজ কনসিডার্ড. আমরা যদি দেখি যে লিকুইডিটি রেশিও যদি অতিরিক্ত বেশি থাকে, তার মানে there is too much cash and very less demand. ওই ক্যাশগুলোকে ইউজ করার জায়গা খুব কম. ঠিক আছে, আমাদের হাতে প্রচুর আছে কিন্তু এক্সপেন্সেস আমার অতটা নেই. নাও হোয়াট ইজ দ্য বেসিক প্রবলেম উইথ দ্যাট? সিম্পল কথা, যদি অতিরিক্ত ক্যাশ থাকে তাইলে
এখানে কিন্তু বলা হচ্ছে অপরচুনিটি ওয়েস্টেড। কেন? সেই ক্যাশগুলোকে অন্য জায়গায় ইনভেস্ট করলে অ্যাটলিস্ট রিটার্ন তো কিছু পেত। সো কম থাকলেও ঝামেলা, অতিরিক্ত বেশি থাকলেও ঝামেলা। আবার লিকুইডিটি রেশিও দেখে আমি বুঝতে পারি যে ওকে, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা মিট করতে পারবে তো কোম্পানিটা। তারপরে ইমিডিয়েট কিছু যদি আর্জেন্ট বেসিসে কোনো প্রজেক্টে রিইনভেস্টমেন্ট করতে হলো বা নতুন কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে হলো, সে টাকাটা বের করতে পারবে তো। সো লিকুইডিটি রেশিও গিভস ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট অল দিস থিংস। তার জন্য লিকুইডিটি রেশিও করা হয়, বিকজ অল দিস থিংস ক্যান বি আনসার্ড উইথ দ্য হেল্প অফ দিস রেশিও। ওকে, সো এটার আন্ডারে ফার্স্ট রেশিওটাতে আমরা আসছি। দ্য ফার্স্ট ডিসকাশন ইজ ফর কারেন্ট রেশিও। ঠিক আছে, আমরা বেসিক্যালি এতদিন কি শুনেছি? কারেন্ট রেশিও হলো কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটিস, এই ফর্মুলাটাই। আর জেনারেলি স্ট্যান্ডার্ডটা কি? 2:1 হলে এটা ঠিক আছে, এর থেকে কম হলে হয়তো একটু রিস্কি হতে পারে, এর থেকে বেশি হলে বেশি আছে টাকা, অপরচুনিটি ওয়েস্ট হচ্ছে। যাই হোক, এখানে আমরা কিন্তু কয়েকটা জিনিস দেখার চেষ্টা করব। কারেন্ট অ্যাসেটসে আমার কি কি আসতে পারে? কারেন্ট অ্যাসেটসে ক্যাশ যেটা হাতে আছে, তারপরে ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইকুইভ্যালেন্স, তারপরে শর্ট টার্ম ইনভেস্টমেন্টস, ট্রেড ডেটার্স, তারপরে বিলস রিসিভেবল, অ্যাক্রুড ইনকাম, তারপরে প্রিপেইড এক্সপেন্সেস, ইনভেন্টরিজ আর অ্যাডভান্স ট্যাক্স। So these are the things that generally come as current assets. এবার সেগুলোকে কারেন্ট অ্যাসেটই কেন বলা হচ্ছে? এই কথাটা, এই পার্টিকুলার টার্মটা কারেন্ট অ্যাসেট বলার পেছনে কারণটা এটাই যে এদের থেকে ক্যাশ বা ক্যাশের বেনিফিটটা আমি ইমিডিয়েটলি রিকভার করতে পারবো উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম, উইদিন এ পিরিয়ড অফ 1 year আমি এদেরকে ক্যাশে কনভার্ট করে নিতে পারবো, বা এদের বেনিফিটটাকে আমি অ্যাভেল করে নিতে পারবো in terms of cash. ওকে, তার জন্য এদেরকে কারেন্ট অ্যাসেট বলা হচ্ছে। এবার আমাদেরকে দেখতে হবে কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসগুলো কী কী হতে পারে? ক্রেডিটার্স, বিলস পেয়েবল, ট্যাক্স লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, income received in advance, next comes provision for taxation, proposed dividend, short-term bank loan, and lastly current portion of long term loan. এই কথার অর্থটা কি? কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন। ধরো তুমি 10 বছরের কিছু একটা লোন নিলে, ঠিক আছে, প্রত্যেক বছরই তো তোমাকে কিছু রিপেমেন্ট করতে হবে। সো এই বছরে যতটা তোমাকে রিপেমেন্ট করতে হচ্ছে সেটা তো এই বছরেই অ্যারাইজ হচ্ছে। সেটা যদিও লং টার্ম লোন, কিন্তু প্রত্যেক বছরে তার রিপেমেন্ট হয়। তো ধরো এই বছর তোমাকে 50,000 পেমেন্ট করতে হচ্ছে। সো দ্যাট 50,000 দো ইট ইজ আ পার্ট অফ দ্য লং টার্ম লোন, কিন্তু যেহেতু এই বছরের মধ্যে উইদিন 1 year আমাকে এটা পেমেন্ট করতে হবে, সো দ্যাট বিকাম মাই কারেন্ট পোর্শন অফ দ্য টোটাল লোন, যেটা 50,000। টোটাল লোন ধরো 10 লাখ, তোমাকে 50,000 পে করতে হচ্ছে। সো ইউ আর পেইং 50,000 দিস ইয়ার, এই এক বছরের মধ্যে তোমাকে 50,000 পে করতে হবে। সো দ্যাট ইজ আ কারেন্ট পোর্শন অফ দ্য লং টার্ম লোন, সেটাকেও কারেন্ট লাইবিলিটি হিসেবে কিন্তু ধরা হচ্ছে। ওকে, সো দিস is the formula, these are the things that usually comes in it. এবার এর দ্বারা আমি কি করতে পারি, এটার সিগনিফিকেন্স কি?
ইম্পর্টেন্স কি, এই রেশিওর দ্বারা আমি কি কি করতে পারি। আমি ফার্স্ট জিনিস যেটা চেক করতে পারি সেটা হলো কারেন্ট লায়াবিলিটি কভারেজ। কারেন্ট লায়াবিলিটি কভারেজ এই কথার অর্থ কি, মানে আমার যে কারেন্ট লায়াবিলিটিগুলো এগুলো, এই যে ক্লেমগুলো এই বছর আসছে সেটাকে আমি, আমার হাতে কতটা ক্যাশ আছে যেটা দিয়ে আমি কভার করতে পারছি, আমার হাতে কি এনাফ ক্যাশ আছে কি না সেই লায়াবিলিটিগুলোকে কভার করার জন্য। ঠিক আছে, তারপর আরেকটা চেক করা হচ্ছে আমার কাছে রিজার্ভ ফান্ডস আছে কি না, মানে আমার লায়াবিলিটি তো অ্যারাইজ হবে এই বছরে, আই উইল অলসো মেক দ্য পেমেন্টস, দ্যাটস ওকে, কিন্তু পেমেন্ট করবো যদি টাকাই না থাকে আর রিজার্ভ ফান্ড যদি না থাকে তো প্রবলেম হয়ে যেতে পারে, আনসার্টেন সার্কামস্টান্সেস যে কোনো সময় আসতে পারে। থার্ডলি এটা মেজার করছে ইনএফিসিয়েন্সি ইন ইউজ অফ রিসোর্সেস। ইনএফিসিয়েন্সি কী করে, যদি এক্সেস ক্যাশ থাকে তাহলে ম্যানেজমেন্ট ইজ নট এবল টু মেক এ ব্যালেন্স বিটুইন where to invest the cash, আর যদি খুবই কম থাকে then the management is not caring about or they are not worried about যে লাইবিলিটিগুলো অ্যারাইজ হতে চলেছে। in any ways it is actually a mismanagement of resources, so সেটাও কিন্তু আইডেন্টিফাই করা যায়। ওকে, now let us talk about its limitations. কারেন্ট রেশিওর কী লিমিটেশন হতে পারে, জাস্ট ফর এক্সাম্পল এটা আমরা কিন্তু এখান থেকে দেখব, এখানে যে এত ডিটেলসে লেখার একটাই কারণ আছে। থিঙ্ক অ্যাবাউট ইট, প্রিপেড এক্সপেন্সেস কারেন্ট অ্যাসেট হিসেবে এটা কিন্তু ধরা হচ্ছে ওয়েল অ্যান্ড ফাইন, ইনভেন্টারিজকেও ধরা হচ্ছে, অ্যাডভান্স ট্যাক্সকেও ধরা হচ্ছে, ওয়েল অ্যান্ড ফাইন। কিন্তু ধরো তুমি অ্যাডভান্সে কিছু এক্সপেন্ডিচার করে দিয়েছো, সেটাকে কি তুমি ক্যাশে কনভার্ট করতে পারবে? সেটা তোমার কাছে যদি বাকি অন্য কোনো অ্যাসেট না থাকুক, ইনভেন্টরিও না থাকুক, প্রিপেড এক্সপেন্সেস অ্যাডভান্স ট্যাক্স যদি খালি থাকে, তুমি তো অলরেডি টাকা দিয়ে দিয়েছো, তুমি সেটাকে কি আবার ফেরত নিতে পারবে? নট পসিবল। তার মানে এদেরকে যখন আমার কারেন্ট অ্যাসেটে কনসিডার করা হচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি যে এরা অনেক সময় কিন্তু যদি বেশি অ্যামাউন্টে থাকে দেন মাই হোল রেশিও উইল গিভ এ ডিফারেন্ট ফিগার। কারেন্ট অ্যাসেটের মধ্যে তো এই দুটো লুকিয়ে আছে, এরা যদি বিশাল অ্যামাউন্টে হয়, বাকিগুলো যদি ছোটো অ্যামাউন্টে হয়, তাহলে আমি রেশিও দেখে বলবো বাহ 2:1 মানে কভার করে দেবে, কিন্তু এই টাকা তো আমার আসবেই না কোনোভাবে। আই ক্যানট কনভার্ট দিস ইনটু মানি না। তো আলটিমেটলি প্রবলেমটা কী অ্যারাইজ হবে, একটা ফলস রিপোর্ট আমার দিয়ে দিচ্ছে। ওকে, আমি হয়তো দেখে স্যাটিসফাইড হয়ে গেলাম কিন্তু আসল রিয়েল ঘটনাটাই আমি বুঝতে পারলাম না। নেক্সট, এই ইনভেন্টারিজ, কোনো কোম্পানি কোনো বিজনেস ওদের ইনভেন্টারি নীল কোনো দিন করবে না। মানে এই ইনভেন্টারিজ যা দেখাচ্ছে, লেটস সে 70,000-এর ইনভেন্টারি দেখাচ্ছে, তোমার মনে হয় 70,000 এক্স্যাক্ট 70,000 বিক্রি করে দিতে পারবে সে আর ইমিডিয়েটলি কনভার্ট করে টাকাটা দিয়ে দিতে পারবে? নট পসিবল। তার জন্য তো ডিমান্ড থাকতে হবে, তো ওরা হাই ডিমান্ড আছে, তাও ওরা নীল ইনভেন্টারি করবে না, কারণ কি নীল ইনভেন্টারি করে নিলে পরবর্তীকালে কাস্টমার অন্য জায়গায় শিফট হয়ে যাবে, ওর কাস্টমার ডোন্ট লাইক ওয়েটিং। তো আলটিমেটলি এই তিনটে আইটেম কিন্তু একটু রিস্কি আইটেমস, তার জন্য কিন্তু আমার এই যে রেশিওটা প্রডিউস করা হচ্ছে দ্যাট ক্যান বি মিসলিডিং, আর যদি মিসলিডিং হয় দেন ইট ইজ difficult to take any decision based on this ratio. So this is the basic limitation of current ratio. এবার প্রশ্ন হচ্ছে স্যার, how can we overcome this problem now since we know that this is a problem? সিম্পল কথা, তার জন্য এসছে কুইক রেশিও। ঠিক আছে, কুইক রেশিও কেন এসছে? ও কারেন্ট অ্যাসেটগুলো নিচ্ছে ওয়েল অ্যান্ড ফাইন, বাট ও সেখানে ইনভেন্টরি নিচ্ছে না, আর ও সেখানে প্রিপেড এক্সপেন্সেস নিচ্ছে না। কেন? কারণ কি প্রিপেড এক্সপেন্স থেকে তো সে টাকা কনভার্ট করতে পারবে,
পারবে না, আর ইনভেন্টরি যে ইমিডিয়েটলি সেল করবে সেটার কোনো গ্যারান্টি নেই। তো এই দুটোকেই সে বাদ দিয়ে দিল, তাহলে বাকিগুলো কি পড়ে থাকলো? যেগুলো ইমিডিয়েটলি সে ক্যাশে কনভার্ট করতে পারবে, তার মানে দিস ইজ ফাস্ট ক্যাশ, ঠিক আছে? দিস ইজ ফাস্টার, দিস ইজ মোর ইমপ্রুভ ভার্সন ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তার মানে এবার এটা আমাকে অ্যাকচুয়ালি কিন্তু বেটার পিকচার দেখাচ্ছে। বলছে যে ঠিক আছে, ইনভেন্টরি সেল হবে কিনা আমি সেরকম গ্যারান্টি দিতে পারছি না, প্রিপেড এক্সপেন্স টাকা সেটা কনভার্ট করতে পারবো না। আদার দেন দ্যাট কারেন্ট অ্যাসেট যেগুলো আছে সেগুলো তো আমি করতে পারবো, তো ওগুলো দিয়ে আমি কতটা কারেন্ট লায়াবিলিটি কভার করতে পারছি। সো দিস গিভস অ্যাকচুয়ালি এ বেটার পিকচার, এ মাচ ক্লিয়ারার পিকচার টু দ্য ডিসিশন মেকার। ওকে, সো দিস ইজ কুইক রেশিও, যেটাকে অন্য নামে জানা হয় অ্যাসিড টেস্ট রেশিও, or as well as it is called liquid ratio. Okay, now generally it is accepted that 1:1 is the standard. Okay, now we will try to solve some numericals and try to understand these two ratios, বা এদের মধ্যে থেকে কি টাইপ অফ কোয়েশ্চেন্স আসতে পারে, we will try to understand that. So here we have the question. It is written, compute the current ratio and quick ratio. So আমাদেরকে কি বের করতে হবে? কারেন্ট রেশিও বের করতে হবে এবং কুইক রেশিও বের করতে হবে from the following figures extracted from X and Company Limited. ঠিক আছে, we'll try to underline যে কোনগুলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি, আর যেগুলো কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটি না সেগুলোকে আমরা আন্ডারলাইন করব না। গুডউইল, no. Land and building, no. Inventories, yes. Sundry debtors, cash, payments in advance, bills receivable, advance income tax, creditors, bills payable, short-term loan, provision for taxation, proposed dividend. So these are basically my required information. এবার এখান থেকে আমি জানি যে কারেন্ট রেশিওর জন্য আমার কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি দরকার, আর আমার সেখান থেকে আমি কুইক রেশিওরও ইনফরমেশন বের করে নেব। সো লেট আস স্টার্ট আ ওয়ার্কিং নোট। ওকে, লেট আস স্টার্ট ওয়ার্কিং নোটস। ওয়ার্কিং নোট নাম্বার 1, ঠিক আছে, আমরা কারেন্ট অ্যাসেটগুলো দেখছি। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট আমার এই ইনফরমেশন অনুযায়ী কি কি আছে? উই হ্যাভ ইনভেন্টরিজ, সানড্রি ডেটর্স, অ্যাডভান্স পেমেন্ট, ক্যাশ, বিলস রিসিভেবল অ্যান্ড অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। ওকে, তো 1 2 3 4 5 6, these are the informations that we have. So let's write it down. Inventories, the figure was 13,460. Then sundry debtors, 26,150. Then we have cash, 2,430. Payments in advance, it comes to 3,100. Bills receivable, 1,130, and advance income tax, total করার পর hopefully it comes to 5,1,450. So this is my information about current asset. Let us try to find out in note 2 current liabilities. So current liabilities এর মধ্যে আমরা কি আছে? According to this information we have creditors, bills payable,
short-term loan, provision for taxation, proposed dividend. 1 2 3 4 5 items. So let's write it down one by one. Creditors ছিল আমার 20 to 87. Bills payable, then short-term loan, provision for taxation 6200, proposed dividend 4313. Do the sum total here and I guess it comes to 34300. okay, so আমার কাছে কারেন্ট অ্যাসেটস আছে, এখানে কারেন্ট লায়াবিলিটিস এর টোটাল আছে। সো আমি এখান থেকে কি করতে পারি, আমাকে বলেছে কি compute current ratio. So let's find out solution. Current ratio, always remember যখন তুমি answer লিখছো you have to write down the full formula. Current assets by current liabilities. okay, এখানে আমার কারেন্ট অ্যাসেটের টোটাল কত ছিল 51450, হ্যাঁ, এবং কারেন্ট লায়াবিলিটিস ছিল 34300। ক্যালকুলেট করলে এখানে আমরা একটা কাজ করব, নোট 1 নোট 2 সেটা লিখে দেবো। ওকে, দেন এটাকে ক্যালকুলেট করলে কত আসছে, দিস কামস টু অ্যাবাউট 1.5:1. So this is my current ratio. এবার আমাকে বলেছে কি কুইক রেশিও বের করতে। সো কুইক রেশিও মানে কি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিজ মাইনাস অ্যাডভান্স পেমেন্টস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তো এখানে 51450 মাইনাস ইনভেন্টরিজ আমার দেখো কত ছিল 13460 মাইনাস পেমেন্টস ইন অ্যাডভান্স 3100 মাইনাস অ্যাডভান্স ট্যাক্স 5000 ডিভাইডেড বাই 34300। এবার তাহলে এটা কত আসছে, it comes to 34300। এটাকে আমরা মাইনাস করে দেব। ওকে, মাইনাস করার পর আই গেস দিস কামস টু 29710। so this basically translates to 0.87.1. so please calculate it and check if this is what the answer is. okay, so this is my quick ratio, this is my current ratio. এইভাবে সিম্পল একটা ক্যালকুলেশন আমরা করলাম and this is the whole numerical. okay, আর এটা একদম খুব সিম্পল। now let us move to the next numerical. this numerical is short, কিন্তু এরকম টাইপের অঙ্ক লাস্ট ইয়ার এসেছিল। so let's read it. A business has a current ratio of 3:1. its net working capital is 4 lakh and its inventories are valued at 2,50,000. calculate quick ratio. এবার কুইক রেশিও এখান থেকে কি করে বের করব, let's think about it. আমাদের কাছে দেওয়া আছে কারেন্ট রেশিও কত 3:1। কারেন্ট রেশিও 3:1। আমরা জানি কি কারেন্ট রেশিও ফর্মুলাটা কি,
কারেন্ট রেশিও ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি ইকুয়ালস টু 3:1। আমরা লিখতে পারি এখান থেকে, আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই, কারেন্ট অ্যাসেট ইকুয়ালস টু 3 টাইমস কারেন্ট লায়াবিলিটিস। ওকে, এটা আপাতত জাস্ট সিম্পল একটা করে রাখলাম। তারপর বলছে কি ইটস নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইজ 4 লাখ। শর্টকাটে লিখছি WC মানে ওয়ার্কিং ক্যাপিটাল 4 lakhs। এবার ওয়ার্কিং ক্যাপিটালের একটা ফর্মুলা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ইকুয়ালস টু 4 lakh। ওকে, এবার আমরা জানি কি কারেন্ট অ্যাসেট, এখানেও কারেন্ট অ্যাসেট, তো এই কারেন্ট অ্যাসেট ইকুয়ালস টু হাউ মাচ 3 টাইমস কারেন্ট লায়াবিলিটিস। তো এই জায়গায় আমরা 3 times current liabilities minus current liabilities equals to এটা আসছে। Therefore 2 times current liability equals to 4 lakh or current liability equals to 2 lakh এলো। ওকে, এবার কারেন্ট লায়াবিলিটি যদি 2 লাখ হয় তাহলে এখানে সিম্পল আনসার কি হবে? Therefore current asset equals to 3 times current liabilities or current asset equals to 3 into 2 lakh equals to current asset equals to 6 lakhs। ওকে, কারেন্ট অ্যাসেট এটা, কারেন্ট লায়াবিলিটি এটা। আমার কোশ্চেনে ইনভেন্টরি দেওয়া আছে 2,50,000, তাইলে এবার therefore quick ratio equals to how much? Current asset minus inventories divided by current liabilities। ওকে, কারেন্ট অ্যাসেট আমার 6 লাখ আছে আপাতত, মাইনাস ইনভেন্টরিজ আমার 2,50,000 কোশ্চেনে দেওয়া আছে, divided by 2 lakh। তাহলে এটা কত আসছে? This comes to 3,50,000 divided by 2 lakh, or এটা আসছে 7/4। বা এটাকে যদি তুমি আরো ফার্দার নিয়ে যেতে চাও, 7/4টাকে যদি আরো ফার্দার কনভার্ট করতে চাও, then it comes to 1.75:1। This is my quick ratio, বা এখানেও তুমি লিখে দিতে পারো 7:4 is a quick ratio। Okay, usually 1 এর টার্মসে কনভার্ট করে দিলে it's better, but you can keep it that way also। Okay, so now let us move to the next question, hoping that আগের কোশ্চেনটা কোনো অসুবিধা হবে না বুঝতে। Now let us move to this next question। এখানে বলছে from the following a certain liquid assets and current liabilities, current ratio এত, quick ratio এত, current assets এত দেওয়া আছে। ওকে, সো এগেইন আমাদেরকে কি বের করতে হবে? দেওয়া আছে কারেন্ট রেশিও ইকুয়ালস টু কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস, অর আমরা বলতে পারি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস আমাদের কত দেওয়া আছে? 3/1, যেটা আমি বলতে পারি কারেন্ট অ্যাসেট ইকুয়ালস টু 3 টাইমস অফ কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, এবার কারেন্ট অ্যাসেটস বলছে 90,000 আছে। ঠিক আছে, তাইলে কারেন্ট অ্যাসেটের জায়গায় যদি আমি 90,000 দেই, এটা আমার কারেন্ট অ্যাসেট আবার এদিকে 3 টাইমস কারেন্ট লায়াবিলিটিস, অর আমি লিখতে পারি 3 টাইমস কারেন্ট লায়াবিলিটিস ইকুয়ালস টু 90,000, অর আমি এখানে বলতে পারি কারেন্ট লায়াবিলিটি তাইলে অ্যাকচুয়ালি 30,000। ওকে, সো কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেছে, কারেন্ট লায়াবিলিটি বেরিয়ে গেছে। এবার আমাদের বের কি করতে হবে?
a certain liquid assets. Liquid assets গুলো মানে কি less inventory. ওকে, এবার আমার এখান থেকে তাহলে আগে ইনভেন্টরি বের করতে হবে। হাউ টু ফিগার আউট ইনভেন্টরি? আমরা জানি কুইক রেশিও আমার এখানে দেওয়া আছে কত, কুইক রেশিও 1:1। তাহলে CA মাইনাস ইনভেন্টরি মানে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস যদি আমি করি তাহলে এটা অ্যাকচুয়ালি এটা এই দাঁড়াচ্ছে 1/1 ইকুয়ালস টু কারেন্ট অ্যাসেট কত আমার 90,000 মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস আমি বের করলাম 30,000। 1/1 তো 1ই হয়, তো আমি এখানে লিখতে পারি 30,000 মানে 30,000টাকে এখানে নিয়ে গেলে 30,000 হয়ে গেল, মাল্টিপ্লাইড বাই 1 হয়ে গেল, 90,000 মাইনাস ইনভেন্টরি, যেটাকে আমি আরও এইভাবে লিখতে পারি ইনভেন্টরি ইকুয়ালস টু 90,000 মাইনাস 30,000 ইকুয়ালস টু 60,000। তাহলে ইনভেন্টরি আমার 60,000 হয়ে গেল। ওকে, এবার তাইলে therefore liquid assets equals to current asset minus inventory। তাইলে কারেন্ট অ্যাসেট কত আমার, কারেন্ট অ্যাসেট ইজ 90,000, ইনভেন্টরি আমার কত 60,000, therefore rupees 30,000, therefore rupees 30,000 is the answer. Liquid asset is current asset minus inventory. Current asset value 90,000, inventory value আমরা বের করলাম 60,000, so liquid asset current asset minus inventory will be 30,000. Okay, now let us move to the next question. আর এই কোশ্চেনটা একটু অন্যরকম and এরকম টাইপেরও কোশ্চেন কিন্তু আগে পরীক্ষায় এসেছে, so there are high chances this is going to come or this may come. এখানে কোশ্চেনটা দেখো, দ্য কারেন্ট রেশিও অফ এ কোম্পানি ইজ 3:1। বলা আছে কারেন্ট রেশিও অফ এ কোম্পানি ইজ 3:1। স্টেট গিভিং রিজনস which of the following would improve, reduce or not change the ratio। ওকে, এবার এখানে কি বলেছে, স্টেট গিভিং রিজনস which of the following would improve, reduce or not change the ratio. So let's try to do the first one. Of course আমি রিজনটা বলে দেব, I'll be explaining the reason. আমি এখানে এই ভিডিওতে আমি রিজনটা লিখছি না, but I'll be explaining it. It is your duty that you will write down your own explanation. ঠিক আছে, let us go with the solution. তো আমার এখানে বলেছে কি কারেন্ট রেশিও অফ এ কোম্পানি ইজ 3:1। ঠিক আছে, তার মানে সলিউশনে আমি বলতে পারি কারেন্ট রেশিও ইকুয়ালস টু CA বাই CL ইকুয়ালস টু 3:1। জাস্ট একটা হাইপোথেটিক্যাল ফিগার যদি আমি ধরি, we can say 3 lakh বাই 1 lakh। এই জায়গাটা কিন্তু এক্সপ্লেনেশন। ওকে, হাইপোথেটিক্যালি আমি ধরছি এটা 3 lakh বাই 1 lakh। এবার আমার সিচুয়েশন চেঞ্জ রিজন। ঠিক আছে, এখানে ফার্স্ট সিচুয়েশনটা কি বলছে, রিপেমেন্ট অফ লং টার্ম লোনস। ফার্স্ট সিচুয়েশনে কি বলছে, রিপেমেন্ট অফ লং টার্ম লোনস। এবার ভেবে দেখো তো আমার কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটির মধ্যে কোনটাতে ইম্প্যাক্ট করবে? আমি টাকা পেমেন্ট করছি লং টার্ম লোনে, তার মানে ক্যাশ আমার রিডিউস হচ্ছে বা ব্যাংক আমার রিডিউস হচ্ছে, কিন্তু লাইবিলিটি কি আমার রিডিউস হচ্ছে? সেটা লং টার্ম লাইবিলিটি রিডিউস হচ্ছে, নট শর্ট টার্ম। এখানে শর্ট টার্ম বলেনি কিন্তু লং টার্ম বলেছে। তো তাহলে কারেন্ট লাইবিলিটিতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইম্প্যাক্টই করছে না, সো আমার অ্যাকচুয়ালি রিডিউস হবে। ওয়াই? কারণ কি কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হচ্ছে, কারেন্ট লাইবিলিটি কনস্ট্যান্ট থাকছে। তার মানে ধরো লেটস সে এখানে ম্যাথমেটিক্যালি দেখাই,
অরিজিনালি 3 লাখ বাই 1 লাখ ছিল, এবার আমি 50,000 ক্যাশ দিয়ে দিলাম, তাহলে তো সেটা 2,50,000 হয়ে গেল। আর কারেন্ট লায়াবিলিটিতে কোনো চেঞ্জ নেই, আগে রেশিওটা ছিল 3:1, এবার হয়ে গেছে 2.5:1, তো অবভিয়াসলি রিডিউস করেছে। ওকে, সেকেন্ড সিচুয়েশন, এখানে বলছে গুডস পারচেসড অন ক্রেডিট অফ 2 months। ঠিক আছে, গুড পারচেস করলে কি হচ্ছে, আমার কারেন্ট অ্যাসেটসে কোনো ইম্প্যাক্ট পড়ছে কি গুডস পারচেসড? সিম্পলভাবে দেখো, এখানে আমার কিন্তু কারেন্ট অ্যাসেট বাড়ছে। ঠিক আছে, গুডস পারচেস অন ক্রেডিট উইল অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য টোটাল অফ কারেন্ট অ্যাসেট। আর যেহেতু এটা ক্রেডিটে নিচ্ছে, ঠিক আছে, সেম অ্যামাউন্টে আমার লায়াবিলিটিটাও ইনক্রিজ করবে। ঠিক আছে, এবার ধরো লেটস সে গুডস পারচেসড অন ক্রেডিট ছিল লেটস সে 50,000-এর। ঠিক আছে, তো আমার ইনভেন্টারি বেড়ে যাবে বাই 50,000, তার মানে যেটা আমার আগে 3 লাখ ছিল সেটা বেড়ে 3,50,000 হয়ে গেছে। ঠিক আছে, এবং আমার লায়াবিলিটিতে নেওয়া হয়েছে, তাই সেটাও 50,000 ইনক্রিজ করবে, 1,50,000। এবার দেখি এই রেশিওটা কত আসছে। এটা আসছে 2.33:1। ক্যালকুলেট করে দেখবে, তার মানে যেটা আগে 3:1 ছিল, গুড পারচেজ অন ক্রেডিটের পরে সেটা হয়ে গেছে 2.33:1, তার মানে নেট রেজাল্টটা কি হয়েছে, রিডিউস। ঠিক আছে, আমরা হয়তো ভাবতে পারি যে ওমা লায়াবিলিটিতে তো সেম অ্যামাউন্টেই বাড়লো যেটা অ্যাসেটটা বেড়েছে, কিন্তু তুমি ম্যাথমেটিক্যালি করে দেখবে অলওয়েজ যে কি হচ্ছে। ঠিক আছে, সো আলটিমেটলি ইট গেটস রিডিউসড, সেম অ্যামাউন্টে বাড়লেও রেশিওতে গিয়ে কিন্তু ওরা রিডিউস হয়ে যাচ্ছে। লেট আস লুক অ্যাট দ্য নেক্সট সিচুয়েশন। Purchase of computer for accounts department on credit card allowed by the vendor for 3 months. এবার এখানে কি হচ্ছে, here is a purchase of computer on credit and the money will be paid within 3 months. So a 3 months is actually within the time frame of 1 year. Okay, it will reduce the current asset. Computer কিন্তু আমার লং টার্ম অ্যাসেট, দে আর নট কারেন্ট অ্যাসেট, তাই আমার ইনভেন্টরি বাড়ছে না। ওকে, কিন্তু আমার পেমেন্টটা 3 মাসের মধ্যে করে দিতে হবে। সো আমি যদি পেমেন্ট করে দিই তাহলে আমার ক্যাশ ফল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কারেন্ট লায়াবিলিটি কি থাকবে, কারেন্ট লায়াবিলিটিতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওয়াই, 3 মাস পরে পেমেন্ট করে দিল, কারেন্ট লায়াবিলিটি তো সেই একই পড়ে গেল। এখন যেটা ছিল কম্পিউটার কেনার পর 3,000 বাড়লো, ঠিক আছে, ধরো 3,000-এর কম্পিউটার কিনলো, তারপর যদি আবার রিপেমেন্ট করে দেয় 3 মাস পরে, সে তো কমে গেল। ওকে, সো আলটিমেটলি দেখো আমার এখানে ক্যাশ ফল হচ্ছে ইন দ্য থার্ড কেস, আর যেহেতু ক্যাশ ফল হচ্ছে আর আমার কারেন্ট লায়াবিলিটিসে নো চেঞ্জ, তার মানে কারেন্ট অ্যাসেট ফল করছে, কারেন্ট লায়াবিলিটি কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে, reduce. So the actual reason why purchase of a computer for accounts department on credit card allowed by the vendor for 3 months, it will actually reduce the current ratio. Why? কারণ কি আমার ক্যাশ কমে যাচ্ছে, কিন্তু 3 মাসের মধ্যে তো আমার কারেন্ট লায়াবিলিটি সেই সেম পজিশনে পৌঁছে যাচ্ছে আফটার আই মেক দ্য পেমেন্ট করার পর তো আমার ক্যাশ কমে গেছে, কারেন্ট লায়াবিলিটি তো আমার বাড়েনি না কমেছে, ওই একই আছে। সো কারেন্ট অ্যাসেট ডিক্রিজেস, কারেন্ট লায়াবিলিটি রিমেন্স কনস্ট্যান্ট, তাই ওভারঅল রেশিওটা কিন্তু ফল করছে। লেট আস ট্রাই টু সলভ দ্য নেক্সট ওয়ান, পারচেজ অফ ল্যান্ড বাই ইস্যুইং ডিবেঞ্চার্স। এবার দেখো এখানে কি হচ্ছে, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিতে কোনো ইম্প্যাক্ট করছে, এটাকে ক্যাশ দিয়ে কিনেছে, নো, it has been purchased by issuing debentures. Debentures is a long term instrument. আর কি পারচেজ করেছে, ল্যান্ডও লং টার্ম, কিন্তু আমার রেশিওটা কি, সেটা কারেন্ট রেশিও,
সেটা শর্ট টার্ম নিয়ে রিলেট করছে, না ল্যান্ড কারেন্ট অ্যাসেট না ডিভেঞ্চার কারেন্ট লাইবিলিটি। তাই অ্যাকচুয়ালি কিন্তু দেয়ার উইল বি নো চেঞ্জ। ওকে, let's look at the next one, fifth one. Sale of goods for 15,000 on credit of 1 month, cost of goods sold 12,000। এখানে দেখতে হবে কি হচ্ছে, ঠিক আছে। গুডস কত 12,000-এর, বিক্রি করেছে কত 15,000-এ, মানে দেখো 12,000-এর গুডস 15,000-এ বিক্রি করেছে। ইনভেন্টরি তাহলে আমার কত ছিল 12,000, কিন্তু ক্যাশে আমি খালি 12,000 ব্যাক পাইনি, মানে ইনভেন্টরিটা ক্যাশে কনভার্ট হওয়ার পরে কিন্তু আই এম অ্যাকচুয়ালি গেটিং মোর দ্যান ইটস ভ্যালু, দ্যাট ইজ 15,000। তো আমার ওভারঅলে কিন্তু কারেন্ট অ্যাসেটের ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। আর এই টাকাটা আমি 1 মাসের মধ্যেই পেয়ে যাচ্ছি, তাই আমার কারেন্ট লায়াবিলিটিতে কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। 1 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো 1 মাসের মধ্যে আমি রিকভার করে নিচ্ছি, তাই আমার কারেন্ট লায়াবিলিটিতে কোনো ইম্প্যাক্টই পড়ছে না ওভার দ্য পিরিয়ড অফ 1 year, ঠিক আছে। তার মানে এই জায়গায় কি হচ্ছে, কারেন্ট লায়াবিলিটি, লেট মি রাইট, কারেন্ট লায়াবিলিটি কনস্ট্যান্ট থাকছে, কিন্তু আমার ক্যাশ বেড়ে যাচ্ছে, উইচ মিনস কারেন্ট অ্যাসেট বেড়ে যাচ্ছে, তাই তো। 12,000-এর জায়গায় যদি আমি 12,000-ই পেতাম তাহলে কিন্তু ওই সেম রেশিও থাকতো, মানে খালি ইনভেন্টারি কনভার্ট হয়ে গেছে ক্যাশে, বাট এখানে কিন্তু যা কনভার্ট হয়েছে তার থেকে বেশি টাকা পেয়েছি, তার মানে আমার অ্যাসেট বেড়েছে। সো আমার যদি কারেন্ট লায়াবিলিটি কনস্ট্যান্ট থাকে, অ্যাসেট বেড়ে যায়, দেন অ্যাকচুয়ালি দ্য রেশিও উইল ইমপ্রুভ, কারণ কি নিউমারেটর বেড়ে যাচ্ছে, ডিনোমিনেটর কনস্ট্যান্ট থাকছে, তো অফকোর্স দ্য রেশিও উইল ইমপ্রুভ। Let us look at the next one. Cash collected from debtors, ঠিক আছে। এটা দেখো এই জায়গায় লিখছি, ডেটার্সকে কারেন্ট অ্যাসেট, ক্যাশ কি কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। ধরো আমার 20,000-এর ডেটার থাকলো, ঠিক আছে। সেই ডেটারটা যখন ক্যাশে কনভার্ট হচ্ছে 20,000-এ, আমার ডেটার ফল করছে বাই 20,000, ক্যাশ ইনক্রিজ করছে বাই 20,000, কিন্তু ওভারঅলে দেখো খালি একটা থেকে একটা চেঞ্জ হয়েছে, ওভারঅল অ্যাসেটে কি ইম্প্যাক্ট করেছে, করেনি। কিন্তু ধরো ডেটার ছিল 20,000, ক্যাশ ছিল 0 এই 3 লাখের মধ্যে। এইবার আমি যদি ডেটারটা থেকে সম্পূর্ণ কালেক্ট করে নেই, 20,000-ই কালেক্ট করে নিলাম, ডেটার হয়ে গেলে 0, তার মানে 3 লাখ মাইনাস 20,000, কিন্তু সেদিকে তো আবার ক্যাশও পেয়েছি, হুইচ ইজ 3 লাখ মাইনাস 20,000 প্লাস 20,000। তাইলে আমার ওভারঅল কিন্তু কারেন্ট অ্যাসেটটা কোনো চেঞ্জই হলো না, ঠিক আছে। কারেন্ট অ্যাসেট চেঞ্জ হলো না, এখানে কি কারেন্ট লায়াবিলিটিতে কোনো ইম্প্যাক্ট করছে? আমি যদি ডেট কালেক্ট করি অন্যদের থেকে, না, কোনো ইম্প্যাক্টই করছে না। So actually there is no change, মানে একটা কারেন্ট অ্যাসেট যদি আরেকটা কারেন্ট অ্যাসেটে ট্রান্সফর্ম হয়ে যায় উইদাউট প্রফিট অর লস, ঠিক আছে, তাইলে কিন্তু there would be no change. Let's do the 7th one. Cash paid to creditors. এবার কি হয়েছে, ক্যাশ চলে গেছে, ক্রেডিটও কমে গেছে। এটাকে এইভাবে দেখি, আমরা হাইপোথেটিক্যালি 3 লাখ বাই 1 লাখ ধরেছিলাম। লেটস সে ক্রেডিটার ছিল আমার 50,000, ওকে। তো আমি যখন ক্রেডিটারদেরকে 50,000 পেমেন্ট করে দিয়েছি, তো সেটা 1 লাখ থেকে হয়ে গেছে কি আমার 50,000, 3 লাখ থেকেও আমার কি হয়ে গেছে, ক্যাশ কমে গেছে, ক্যাশ দিয়ে দিয়েছি, সো 2,50,000। তো এটা কত আসছে, এটা 5:1, 3:1 রেশিওটা হয়ে যাচ্ছে 5:1 যখন ক্যাশ দেওয়া হচ্ছে ক্রেডিটারদেরকে। সো দিস অ্যাকচুয়ালি improves, we can write this improves current ratio. Let's do the next one. Payment
of outstanding liabilities, সেম জিনিস হবে, পেমেন্ট করা ছিল, ক্যাশ দিয়েছে, ক্যাশ রিডিউস হয়েছে, কিন্তু ওদিকে কারেন্ট লাইবিলিটিও রিডিউস হয়েছে। ঠিক আছে, আগের কেসে ক্রেডিটার রিডিউস হয়েছিল, এই কেসে কি বলছে, বলছে আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস, সেই একই ব্যাপার হবে। ওকে, দিস উইল অলসো এন্ড আপ ইমপ্রুভিং। লজিকটা সেম, খালি ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হবে। Let us do the ninth one. Sale of goods for cash rupees 10,000 where the cost is rupees 12,000, মানে এখানে লসে করেছে। ওকে, লস করেছে মানে কি, আমার কারেন্ট অ্যাসেটে লেটস সে 9th জন্য 3 লাখ ছিল, 3 লাখ থেকে 12,000-এরটা সেল করে দিয়েছে, কিন্তু পেয়েছে কত, পেয়েছে 10,000 মাত্র। তো আলটিমেটলি এই ফিগারটা আমার কি দাঁড়াচ্ছে, 2,98,000, মানে কারেন্ট অ্যাসেট আমার কমে গেছে। এবার বলছে কি সেল অফ গুডস ফর ক্যাশ। ঠিক আছে, একটা অ্যাসেট ইনভেন্টরি কনভার্ট হয়ে গেছে ক্যাশে, তো আমি সেই কনভার্সনটাই দেখালাম, ইনভেন্টরি কনভার্ট হয়ে গেছে ক্যাশে কিন্তু অ্যাট এ লস, তো এটা 2,98,000 হয়ে গেছে। এইবার কারেন্ট লাইবিলিটিতে কি কিছু ইম্প্যাক্ট করেছে, না, কারেন্ট লাইবিলিটি ইজ কনস্ট্যান্ট। সো আমার যদি ডিনোমিনেটর কনস্ট্যান্ট থাকে আর নিউমারেটর যদি রিডিউস করে যায়, তো আলটিমেটলি ইট উইল রিডিউস মাই রেশিও। নেক্সট let's do this one. Issue of shares for cash. শেয়ার ইস্যু করা হয়েছে। ঠিক আছে, কারেন্ট অ্যাসেটে কি ইম্প্যাক্ট করেছে, হ্যাঁ অ্যাসেটে ইম্প্যাক্ট করেছে, শেয়ার ইস্যু করে তো টাকাটা পেয়েছে, তার মানে ক্যাশ ইনক্রিজেস, তার মানে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে। কিন্তু শেয়ার ইস্যু করলে আমার লং টার্ম লায়াবিলিটি বাড়ছে বা শেয়ার হোল্ডার্স ফান্ডটা বাড়ছে, কিন্তু শেয়ার হোল্ডার্স ফান্ড তো কোনো দিন আমরা এটাকে শর্ট টার্ম অ্যাসেট বলে মানি না, তাই তো। সো আমার কারেন্ট লায়াবিলিটি কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট আছে। তো আমার যদি কারেন্ট অ্যাসেট বাড়ে আর কারেন্ট লায়াবিলিটি কনস্ট্যান্ট থাকে, তো অবভিয়াসলি আমার রেশিওটা কিন্তু ইমপ্রুভ করবে। ওকে, let us do this one. Bills receivable drawn on debtors for 3 months. Bills receivable drawn on debtors for 3 months. সোজা কথা বলতে কি করা হয়েছে, ডেটার্স যারা ছিল ওদের উপর বিল ড্র করেছে, মানে ডেটারটা কনভার্ট হয়ে গেছে বিলস রিসিভেবলে। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট লেখা নেই, তার মানে অ্যাট দ্য সেম রেট, মানে ডেটার খালি কনভার্ট হয়ে গেছে, একটা অ্যাসেট আরেকটা অ্যাসেটে কনভার্ট হয়ে গেছে। লেটস ডু দিস। আমরা এইভাবে লিখতে পারি, আমাদের 3 লাখ ছিল, ধরো হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল নেই, 40,000 ডেটাসকে কমিয়ে আমি ওদেরকে বিলস রিসিভে ফেলে দিলাম। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি কি কোনো কিছু চেঞ্জ হলো, আনসার তো সেই আমার 3 লাখই আছে, তার মানে কারেন্ট অ্যাসেট রিমেন্স সেম, কারেন্ট লায়াবিলিটিতে তো কোনো প্রবলেমই হবে না, এটাতে ইম্প্যাক্টই করছে না। ঠিক আছে, সো দেয়ার উইল বি অ্যাকচুয়ালি নো চেঞ্জ ইন দ্য রেশিও। 12th, bills receivable corrected at maturity. সেম জিনিসটা করছি, 3 লাখ ছিল, লেটস সে আমাদের বিলস রিসিভেবল ছিল 60,000। ঠিক আছে, তো সেটা আমরা এখন ব্যাংকে ফেলে দিয়েছি, আর ব্যাংকে আমার 60,000 জমা পড়ে গেল এক্সট্রা, বিলটা কনভার্ট হয়ে গেল ক্যাশে। তো আমার নেট ইম্প্যাক্ট কি কিছু হলো অ্যাসেটে, না, অ্যাসেট তো ঠিকই আছে, কারেন্ট অ্যাসেটের টোটালটা সেমই থাকছে, কিন্তু আমার কি কোনো লায়াবিলিটিতে ইম্প্যাক্ট করেছে, আমি ম্যাচুরিটিতে বিল কালেক্ট করলে সেটা কীভাবে ইম্প্যাক্ট করবে, কোনোভাবেই ইম্প্যাক্ট করার সম্ভাবনা নেই। ওকে, সো মাই ওভারঅল রেশিও রিমেন্স আনচেঞ্জড। ঠিক আছে, নো চেঞ্জ। ওয়াই,
কারণ কি আমার কারেন্ট অ্যাসেট কনস্ট্যান্ট থাকছে, কারেন্ট লাইবিলিটিও সেই কনস্ট্যান্টই থাকছে, কোনো ইম্প্যাক্ট পড়ছে না। ওকে, আই হোপ ইউ কুড আন্ডারস্ট্যান্ড দিস। এরকম বিভিন্ন টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে লিকুইডিটি রেশিওস থেকে। দিস আর সিম্পল বাট ইউ নিড টু প্র্যাকটিস। That's all for today's class. Thank you.